নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প মধুচন্দ্রিমা। জিপের ড্রাইভারকে বলল, জিপ থামিয়ে স্যার। একটা বড় পুরুষ গন্ডারকে পূর্ণিমার রাতে ওই ময়না গাছটার নিচে চড়ে বেড়াতে দেখা যায়, অথচ কোনো ফরেস্ট গার্ডই গন্ডারটাকে চেনে না। বলো কি? বন বিভাগের প্রিন্সিপাল চিফ কনজারভেটর থাবলিওয়াল সাহেব বললেন। তারপর বললেন, প্রতি পূর্ণিমাতেই দেখা যায়। না, কখনো কখনো। সঙ্গে জলদাপাড়ার রেঞ্জার সাহেবও ছিলেন। বললেন, কথাটা ঠিক স্যার। বলেই বললেন, গন্ডারটাকে দেখতে অনেকটা আমাদের মধুর মতো। মধু? মধু তো কবেই মারা গেছে, থাপলিওয়াল সাহেব বললেন। রেঞ্জার সাহেব বললেন, সেই জন্যই তো স্যার, কথাটা তো সকলে বলা বলি করে, সেই জন্যই। বুলশিট, থাপলিওয়াল সাহেব বললেন। যত গাঁজাখুরি গপ্প তোমাদের। বনে জঙ্গলে কত কি ঘটে যায় স্যার, এ কি আর কলকাতা শহর? স্টপ ইট, থাবলিওয়াল সাহেব বললেন। একটা জোরে দীর্ঘশ্বাস ফেলল মধু। নাকের সামনের ঘাসপাতা নড়ে উঠল। মধু ওপরে তাকালো। বৈশাখ মাস, কিন্তু মেঘ করে আছে। ঠাসা মেঘ নয়, ছেঁড়া ছেঁড়া। আর তার মাঝে চাঁদটা মুখ দেখাচ্ছে, আধখানা যদিও। তার আকার তখন থালারই মতো প্রায়। দিন ৩-৪ পরে পূর্ণিমা। সামনেই একটা মস্ত ময়না গাছ, তার নিচে একজোড়া শঙ্খচূড়ের বাস। মধু কখনো সাপের কামড় খেয়ে দেখেনি, খাবার পরও বাঁচবে কিনা জানে না। তবে সাপেরাও তাকে এড়িয়ে চলে। তার গতরখানা যা, তাতে দুজনে মিলে একসঙ্গে কামড়াতে হবে। তাছাড়া মধুর গায়ের চামড়াখানাও যে প্রকার পুরু, তাতে দাঁত বসালে দাঁত আদৌ বসবে কিনা সন্দেহ। বাঁদিকে কতগুলো চিকরাশি গাছ, আকাতরু ওদাল, কালো গায়ের বাঁকড়া শিরিষ। প্রথম প্রথম এই জলদাপাড়াতে এসে মনে হতো অন্য দেশেই এসেছে। দুপে মানুষদের মনে প্রথমবার বিলেত বা আমেরিকায় গিয়ে যেমন হয় আর কি। একজোড়া ইয়ালো ওয়াটেলড ল্যাপটউইং হুট্টি হুট হুট্টি হুট ডাকতে ডাকতে তার লোহার জালের বেড়া দেওয়া এলাকার বাইরে দিয়ে চলে গেল। একজোড়া প্যাঁচা রোজই আসে বেড়া পেরিয়ে মধ্যিখানে, প্রথম রাতে আর শেষ রাতে। ধীরে ধীরে মধু এই অনুষঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। তবে সে খুশি নয়। সে যে বুনো, কোনো বুনোর আর জাল ঘেরা বিচরণ ভূমিতে বাঁচতে ইচ্ছা করে, সে বুনো জানোয়ারি হোক কি মানুষ। ওর জন্ম হয়েছিল কত বছর আগে, তা ও নিজেই জানে না। কিন্তু এ কথা ও জানে যে তার জন্ম হয়েছিল কাজিরাঙ্গার পেলিক্যান কাঠনির কাছে। সেখান থেকে মিহিমুখ বিল দেখা যায়। মায়ের পেছনের দুপায়ের মধ্যে হাঁটতে হাঁটতে, মায়ের দুধ খেতে খেতে মধু মিহিমুখ বিলের গন্ধ, কাদার গন্ধ পেত নাকে। বেঙ্গল ফ্লোরিকান পাখি সাদাটে কালচে ঝিলিক তুলে উঠে যেত ডাকতে ডাকতে। হুলালপথ নদীর আপাত স্থির কিন্তু তীব্র গতিস্মান জলে নিশুতি রাতে মস্ত মস্ত চিতল মাছ ঘাই মারত। কাজিরাঙ্গার গাছগাছালি, পাখপাখালি সবই অন্যরকম ছিল। পশ্চিমবঙ্গের এদিকে তিস্তা, তোর্ষা, রায়ডাক, মূর্তি এসব নদী আছে, কিন্তু ব্রহ্মপুত্র নেই। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রই। এমন বৈশাখ মাসের রাতে হাওয়ার দমকে
ব্রহ্মপুত্রের গায়ের গন্ধ ভেসে আসত। এইজারম নামে এক রকমের গাছ হয় কাজিরাঙায়। তাতে এই বৈশাখ মাসে সুন্দর গোলাপি রঙা ফুল ফোটে। আর শিমুল রে, কি শিমুল! শিমুলের বীজ ফাটা সাদা তুলোর স্বপ্নীল সাদা আঁশগুলো যখন দিকে দিকে উড়ে যায় নাচতে নাচতে, ছন্নমতি হাতে ভর করে, তখন মনের মধ্যে যে কেমন করে তা যে জানে সেই জানে, সে জানোয়ার হোক কি মানুষ। মধু যুবক হতে তাকে একদিন ঘুম পাড়ানি ওষুধ ভরা গুলি মেরে ঘুম পাড়িয়ে মস্ত ট্রাকে করে পশ্চিমবঙ্গের বনবিভাগ, আসামের বনবিভাগ থেকে অনেক টাকা দিয়ে কিনে এই জলদাপাড়াতে নিয়ে আসে, যাতে গন্ডারের বংশবৃদ্ধি হয় পশ্চিমবঙ্গে। মধুর মাঝে মাঝেই এখন মনে হয় অনেক মানুষের বুদ্ধি গন্ডারের চেয়েও বুঝি কম, এবং গায়ের চামড়া গন্ডারের চামড়ার চেয়ে অনেক মোটা। অনেক মানুষ দেখল তার শৈশব থেকে, ট্যুরিস্ট, পুলিশ, বন বিভাগের কর্মী, সবাইকে দেখে এসব মনে হয়। এখানে পুরুষ গন্ডারেরা কি তাদের এই অপমান সহ্য করতে পারে? মানুষ হলেও কি পারত? যে যত বড় অক্ষমী ওইসব ব্যাপারে তার জাঁক তত বেশি। এখানের গন্ডারেরা ব্যতিক্রম নয়। যখন জলদাপাড়েরই মধ্যে একটি মস্ত এলাকাতে জালের বেড়া দিয়ে তার মধ্যে মধুকে রেখে দেয়া হয়, আস্তে আস্তে তার শরীরের আঘাতের ঘা শুকিয়ে আসে। তাকে ঘুম পাড়িয়ে নানা ওষুধপত্র দেয়া হয়। মানুষ ডাক্তারি করে তার উপরে। শারীরিকভাবে সে ক্রমশই সুস্থ হয়ে ওঠে, কিন্তু শরীরের এবং মনের মধ্যেও অনেক শরীর এবং মন থাকে। বাহ্যিক আঘাতই একমাত্র আঘাত নয়, বাহ্যিক শান্তি একমাত্র শান্তি নয়। যে পূর্ণ যুবক হয়ে ওঠার পর তার শরীরে নানা চাহিদা জাগে, কথা পর্যন্ত বলবে, সে এমন একটিও গন্ডার নেই তার কাছে। দূর থেকে ভেসে আসা বাসন্তী হাওয়াতে সে যুবতী গন্ডারের গন্ধ পায় ছটফট করে। এখানের ঘাস পাতাও তার মুখে রোচে না, অথচ গন্ডারের খাদ্য তো ঘাস পাতাই। মাসের পর মাস যায়, বছরের পর বছর। মধুর বয়স বাড়ে, কিন্তু সেই বেড়া দেওয়া জায়গাটুকুর মধ্যেই ও বাস করে। বেড়াটা অবশ্য দেয়া হয়েছিল অনেক টাকা খরচ করে, তার ভালোর জন্যই। তাকে অন্য পুরুষ গন্ডারেরা যাতে আর মারতে না পারে, সেই মারের হাত থেকে সে বেঁচেছে নিশ্চয়ই, কিন্তু অন্য অনেক মার সে নীরবে হজম করে। সেই সব মারের কিরকম কি তা পুরুষ গন্ডারের মতো পুরুষ মানুষও জানে নিশ্চয়ই, জানেন বন বিভাগের কর্তারাও, কিন্তু বোঝেন না। মানে অমন ঘেরাটোপের মধ্যে ওকে রাখা হয় ওর নিজেরই ভালোর জন্য, কিন্তু ভালোর যে অনেক রকম হয় তা তারা বোঝেন না। তাকে একবার ছেড়ে দেওয়া হয়েছিল যাতে সে আবার বুনো হয়ে যেতে পারে, কিন্তু যারা প্রকৃত বুনো তারা বুনো হয়ে যাওয়া কারোরকে আর গ্রহণ করে না। মধু নিজেই ফিরে এসেছিল তার নিরাপদ বেড়া জালে। বড় মার মেরেছিল বুনোরা তাকে প্রথমবার দল বেঁধে। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি সে আর চায় না। তার নাম নাকি বন্যপ্রাণীদের জন্য যে উপদেষ্টা বোর্ড আছে তার মিটিংয়ের এজেন্ডাতে প্রায়ই থাকে। মধুকে নিয়ে কি করা উচিত তা নিয়ে বাঘা বাঘা বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মাথা ঘামান সেই সব মিটিংয়ে। কিন্তু মধুর জীবন যেমন একাকী ও নির্জন তেমনই থাকে। তার মনের দুঃখ, শরীরের জ্বালা বাড়তেই থাকে। ইতিমধ্যে আরেক কাণ্ড ঘটেছে। একটা বাচ্চা গন্ডারকে এখানে বাঘে ধরে। সব জায়গার বাঘই হাতি আর গন্ডারের বাচ্চা খেতে খুব ভালোবাসে।
বন্যপ্রাণীদের জীবনটাকেই খেয়েও খেয়ে রে, এ ওকে খাচ্ছে আর অন্যকে। ওরা এই তৃণভোজী প্রাণীরাই শুধু ঘাস পাতা খেয়ে বাঁচে, অন্য কোনো প্রাণীকে মেরে খেয়ে বাঁচে না। অবশ্য গাছপাতারও নাকি প্রাণ আছে। মধুর বাবা কাজিরাঙ্গার মস্তান পটকান গন্ডার বলেছিল তাকে। মধুকেও ওর শৈশবাস্তেতে একটা বাঘ ধরেছিল। মধুর মা মামুনি এসে বাঘটাকে খড়গ দিয়ে এমন মেরেছিল যে বাবার নাম করতে করতে বাঘ মধুকে ছেড়ে পালিয়েছিল। জলদাপাড়ার সেই আহত বাচ্চা গন্ডারটাকে বন বিভাগের লোকেরা উদ্ধার করে নিয়ে এসে মধু থাকার জায়গার পাশে একটা খাঁচা মতো বানিয়ে তাতে রেখে তার চিকিৎসা করেছে। 4 জন লোক আছে তার দেখাশোনার জন্য। চিকিৎসা ও শুশ্রূষা এখনো চলছে। জলদাপাড়া থেকে ভেট সাহেব এসে মাঝে মাঝেই দেখে যায় তাকে, ওষুধপত্র ইঞ্জেকশন দিয়ে যান। বাচ্চাটা বাঁচবে কিনা খেয়ে জানে, বাঁচলেও সে পঙ্গু হয়ে থাকবে। মধু যেমন মনে পঙ্গু ও শরীরে পঙ্গু হয়ে যাবে। এর চেয়ে না বাঁচাই ভালো। মধুকে তো জঙ্গলে ছেড়ে দিয়েছিলই বন বিভাগের কর্তারা, কিন্তু মধু তো নিজে ফিরে এসেছিল বেড়ার মধ্যে। ভয়, আবারও মার খাবার ভয়। তাছাড়া বন বিভাগের কর্মীরা তার দেখভাল করেন। বেড়ার মধ্যে খাওয়া দাওয়ারও অভাব নেই। বস্তা বস্তা নুনও এনে ফেলে দেন কর্মীরা। বাঁচতে মধুর কোনো শারীরিক কষ্ট নেই, শুধু মনটা বড় কষ্টে থাকে। মাঝে মাঝে শরীরটা রিকিমিকি করে। ব্রহ্মপুত্রের পাড়ে বিস্তীর্ণ আদিগন্ত তৃণভূমি কাজিরাঙ্গার জন্য কষ্ট হয়। বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের মিটিং আবার বসছে, এবার উত্তরবঙ্গের মূর্তিতে। নতুন ঝিংচ্যাং বাংলো বানানো হয়েছে কিছুদিন হলো মূর্তি নদীর ওপারে। এখানেই গৌরীপুরের লালজি হস্তিকন্যা পার্বতী বড়ুয়ার বাবা প্রকৃতিশচন্দ্র বড়ুয়া ক্যাম্প করেছিলেন বেশ কিছুদিন তার 2 হাতি নিয়ে, বুনো হাতি খেদাবার জন্য। একটি হাতি ছিল গণেশ, মস্ত গণেশ, বাঁ দাঁতি। রাতের বেলা গরু মারার গন্ডাররা চড়তে চড়তে চলে আসত সুখার বা শীতের দিনে নদী রেখা ধরে মূর্তি বাংলোর একেবারে সামনে। গাছে বাঁধা গণেশ ভয় পেত। এসব কথা মধু শুনেছে বন বিভাগের কর্মীদের কথাবার্তাতেই। এই মিটিংয়েও নাকি মধুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এজেন্ডাতে মধু আছেই, আগেও যেরকম ছিল, প্রায় পার্মানেন্ট ফিচার হয়ে। এখন কত রাত খেয়ে জানে। পেটের মধ্যে একটা বেদনা বোধ করছে সে বহুদিন হলো। কাজিরাঙ্গার মধ্যে ও যত রকম ঘাস পাতা পেত তা এখানে নেই। তাছাড়া এদের রকমও অন্য, নাকি মুখ বদলাবার জন্য বেশি নুন খেয়েই হলো। এখন মধু প্রমাণ মাপের, তাই প্রকাণ্ড শরীরের প্রাপ্তবয়স্ক গন্ডারও মানুষের শিশুদেরই মতো। পেটে ব্যথা হলে বলতে পারে না কোথায় ব্যথা দাও, শুধু কাঁদে কাঁদে, কিন্তু সে কান্নার আওয়াজ থাকে না, নীরবে কাঁদে। গন্ডারদের বা হাতিদের বিধাতা কাঁদতেও শেখাননি, কাঁদবার ক্ষমতা দেননি। তীব্র যন্ত্রণা হলে 2 চোখের কোণে জল এসে জমে শুধু, তারপর গড়িয়ে পড়ে নিচে ফিসফিসে শিশিরের মতো। এবারের মিটিংয়ে নাকি মধুর একটা হেস্তনেস্ত হবেই। ওরা যাই করছেন সবই মধুর এবং বন বিভাগের ভালোরই জন্য। কিন্তু মানুষের ভালো আর জানোয়ারের ভালোর মধ্যে যে অনেক তফাৎ। দুজনে যে দুজনের ভাব বোঝে না। সেই প্যাঁচা দুটো ঝগড়া করতে করতে আবার রোজ রাতের মতো আজও এলো শেষ রাতে। ঝিরঝিরে হাওয়া দিচ্ছে একটা এই বসন্ত শেষে। শিমুল, পলাশ, অশোক এসব ফোটা শেষ। এখানের জঙ্গলে এই সময়ে মাদারের লাল আর জারুলের বেগুনির বাহারও প্রকৃতিটাকে
সুন্দর করে, পাগলের মতো কোকিল ডাকে, সারা রাত পিউ কাহা ডাকে চাঁদ ভাসি আকাশে, আর দীর্ঘশ্বাস পরে মধুর। দূরে হলং নদীর ধারে বড় বাঘ ডাকে, গন্ডারেরা ঢঙ্ক ঢঙ্ক করে ওঠে, টাউ টাউ করে চিতল হরিণেরা বাঘের খবর পেয়ে ব্যাক ব্যাক করে। মানুষদের কুকুরের মতো ডাকে, সংক্ষিপ্ত এবং পৌনপনিক ডাকে, বার্কিং ডিয়ার বা কোটরারা। রাত ঢলে পড়ে দিনের দিকে, মধুর পেটের ব্যথাটা তীব্র হয়। বেড়ার মধ্যেও খোলা মতো জায়গাটাতে পৌঁছে সে জলের পাশে বসে পড়ে, জল খায়। পেটের যন্ত্রণাটা এমনই তীব্র হয় যে মধুর আর উঠে দাঁড়াবার অবস্থা থাকে না। মসজিদে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের মিটিং চলছে। বন বিভাগের নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেই মিটিংয়ে। শুধুই যে বন্যপ্রাণী নিয়ে হয় তা নয়, ম্যারাথন মিটিং। বনমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, ফরেস্ট সেক্রেটারি, প্রিন্সিপাল, চিফ অফ কনজারভেটর, চিফ কনজারভেটররা, কনজারভেটর এবং ডিএফওরা, সভাপতিরা, পুলিশের এবং প্রশাসনের বড় বড় আমলারা এবং আমন্ত্রিত দুজন বেসরকারি সভাও উপদেষ্টা বোর্ডের। 4 ঘন্টা ধরে চলল সেই মিটিং। মধুর ব্যাপারে স্থিরীকৃত হয় যে মধুর বেড়া দেওয়া এলাকার মধ্যে মধুর চেয়ে ছোট একটি মেয়ে গন্ডারকে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে মধু পুরোপুরি স্বাভাবিক না হলেও প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই প্রস্তাবে খুশির গুঞ্জন উঠেছিল মিটিংয়ে। মধুর জন্য কিছু একটা করতে পেরে সকলেই খুশি। খবরটা যখন জলদাপাড়ার রেঞ্জ অফিসে এলো ওয়্যারলেসে, তখন রেঞ্জ অফিসের সকলেই স্তম্ভিত হয়ে গেলেন। ডিএফও কল্যাণ দাসকে ফোন করে খবর দেয়া হলো জলপাইগুড়িতে, কনজারভেটর উজ্জ্বল ভট্টাচার্যকেও। তখন চিফ কনজারভেটর ওয়াইল্ড লাইফ উদয়ন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের সর্বজ্ঞ গভর্নর অনারেবল হিজ এক্সেলেন্সি ভিরেন জি শাহকে জঙ্গলে খাতির করার জন্য এসেছিলেন। ভেট চলে এসেছিলেন খবর পাবার সঙ্গে সঙ্গেই জলদাপাড়ার হেডকোয়ার্টার থেকে। পোস্টমর্টেম না করলে তো মৃত্যুর কারণ জানা যাবে না। সাপের কামড়েই মারা গেল না কি হলো? কোথায় মধু মধুচন্দ্রিমা যাপন করবে নতুন স্ত্রীর সঙ্গে, আর মৃত্যু কিনা এসে তখনই থাবা বসালো তার জীবনে। হোয়াট আ ট্র্যাজিক হ্যাপেনিং! বন বিভাগের প্রত্যেকেই মধুর মৃত্যুতে আত্মীয় বিয়োগের যন্ত্রণা পেলেন। বাইরের মানুষে সেই যন্ত্রণার কথা ঠিক বুঝতে পারবেন না। ভেট বললেন, সিরোসিস অব লিভার। দাশগুপ্ত সাহেব বললেন, সে কি? মদ খান আমার দাদা পিপে পিপে, আর সিরোসিস অব লিভার হলো মধুর? ডিএফও কল্যাণ দাস বললেন, স্যার, হাতি হলেও না হয় বোঝা যেত, হাঁড়িয়ার গন্ধ পেলেই সুর তুলে সেদিকে দৌড় দেয় তারা, কিন্তু আমাদের টোটালার মধু। ভেট বললেন, অকৃতদার সুরেশ মজুমদারও সিরোসিস অব লিভারে মারা গিয়েছিলেন, অথচ জীবনে মদ ছন্নি। বেশি ফল খেয়ে খেয়ে সিরোসিস অফ লিভার হয়েছিল। মধুর মৃতদেহকে কবর দেওয়া হবে সেই খোলা মতো জায়গাতেই, যেখানে সে বসেছিল, আর উঠতে পারেনি, সেখানে। মাটি কোপানো শুরু হয়ে গেছে। শকুনেরা এ গাছে ও গাছের মাথাতে এসে জড়ো হয়েছে। মন্দ ভাগ্য ওরা, মধু ওদের ভোজ্য হবে না। মন্দ ভাগ্য মধুরও, মন্দ ভাগ্য সেই ছটফটে যুবতী গন্ডারটিরও, যার সঙ্গে বন বিভাগের কর্তারা তার বিয়ে দেবেন বলে মনস্থ করেছিলেন। যুবতীর অভাব নেই এখানে, সবল পুরুষেরই অভাব ছিল। সে কারণেই মধুকে আনা হয় কাজিরাঙা থেকে।
এক ভোগ্যা হয়ে থাকতো মধুর সঙ্গে তার স্ত্রী, ছেলে মেয়ে হতো। জলদাপাড়ার গন্ডারের সংখ্যা আরও বাড়ত, টুরিস্টরা দেখে খুশি হতো। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। মধু এখন কোথায় কে জানে। অশরীর সে কি জলদাপাড়াতেই আছে, নাকি কাজিরাঙাতেই ফিরে গেল ব্রহ্মপুত্রের গায়ের গন্ধের কাছে, তার বাল্যকালের কোনো সঙ্গীরই কাছে? মধুকে বনবিভাগের সকলেই জানতেন, তাকে ভালোবেসেছিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেছিল বোধহয়। বনবিভাগের নানা কর্মচারীরা যারা দিনে রাতে এই অভয়ারণ্যে ডিউটি করেন, তারা চাঁদনি রাতে প্রায় নাকি আজও দেখতে পান যে ওই ময়না গাছটার নিচে তার পাহাড়ের মতো বিরাট শরীরটা নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে জলদাপাড়ার ঘাস বনে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহ লেখা গল্প মধুচন্দ্রিমা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।